বাংলা ভাষাটা আমরা সবাই ভালোবাসি তাই না? কিন্তু মাঝে মাঝে এর ব্যাকরণ আমাদের একটু গোলমালে ফেলে দেয়। তো চলুন আজ সেই ব্যাপারগুলোকেই একটু সহজ করে চটজলদি দেখে নেওয়া যাক আর জেনে নিই কিভাবে ভাষাকে আরও নির্ভুল আর সুন্দর করে তোলা যায়। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন। স্ক্রিনে যে বাক্যটা দেখা যাচ্ছে, সবাই সকল শিক্ষকবৃন্দ, কি মনে হয় এটা কি ঠিক আছে? না, একদমই ঠিক নেই। আর এখানেই বাংলা ব্যাকরণের একটা খুব মজার নিয়ম লুকিয়ে আছে, সেটা হলো বাহুল্য বর্জন। মানে একই কথা বারবার বলা যাবে না। এখানে দেখুন, সবাই, সকল, আবার বৃন্দ, তিনটারই মানে তো অনেকজন, তাই না? একসাথে এতগুলো বহুবচন তো দরকার নেই। তাই শুদ্ধ করে বললে হবে সকল শিক্ষক বা শিক্ষকগণ। তো এইরকমই আরও কিছু মজার জিনিস আমরা দেখব। আজকের আলোচনাটা মূলত 4টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে দেখব বাক্য কিভাবে তৈরি হয়, তারপর কিছু কমন ভুল, এরপর ধ্বনির দুনিয়ায় একটু ঢু মারব, আর সবশেষে কথা বলবো শব্দের পরিচয় নিয়ে। তাহলে প্রথম পর্ব শুরু করা যাক বাক্যের বুনন, মানে একটা সহজ থেকে জটিল বাক্য ঠিক কিভাবে গড়ে ওঠে, এর আসল ভিত্তিটা কি। যে কোনো বাক্যের আসল হিরো হলো তার ক্রিয়া বা ভার্ব, ঠিক যেন ট্রেনের ইঞ্জিনটার মতো। ইঞ্জিন ছাড়া যেমন ট্রেন এগোয় না, ঠিক তেমনি ক্রিয়া ছাড়া কোনো বাক্যই পূর্ণ হয় না, ওটাই পুরো বাক্যটাকে টেনে নিয়ে চলে। আর এই ক্রিয়াকে কেন্দ্র করেই বাক্যগুলো বড় হতে থাকে। ধরুন, সরল বাক্য হলো একটা একা বগি, নিজের মতো চলছে। এরপর যখন এবং, কিন্তু এসব দিয়ে দুটো বগিকে জুড়ে দেওয়া হলো, ওটা হয়ে গেল যৌগিক বাক্য। আর যখন যে বা যিনির মতো শব্দ এসে একটা বগিকে আরেকটার উপর নির্ভরশীল করে ফেলল, তখনই তৈরি হলো জটিল বাক্য। বেশ সহজ, তাই না? তো বাক্য কিভাবে বানাতে হয় সেটা তো বোঝা গেল, কিন্তু কিছু ছোটখাটো ভুল আছে যা প্রায় আমাদের লেখায় ঢুকে পড়ে। চলুন এবার সেই ভুলগুলো একটু দেখে নিই। দেখুন, আবারও সেই বাহুল্য দোষ। চলাকালীন এই শব্দটার মধ্যেই তো কাল বা সময় কথাটা আছে, তাহলে আবার আলাদা করে সময় বলার কি দরকার? হয় বলা যায় চলাকালীন, নয়তো চলার সময়, দুটো একসাথে একদমই নয়। এটাও বেশ মজার একটা ব্যাপার। সস্ত্রীক কথাটা আমরা প্রায়ই শুনি, কিন্তু আসল শুদ্ধ বানানটা হলো স্ত্রী সহ, মানে স্ত্রীর সাথে। সস্ত্রীক আসলে একটা প্রচলিত ভুল, তাই লেখার সময় স্ত্রী সহ ব্যবহার করাই নিরাপদ। উচ্চারণের দিক থেকে দুটো শব্দ প্রায় একই রকম শোনায়, সমৃদ্ধশালী আর সমৃদ্ধশালী। কিন্তু বানানের সময় একটা ছোট পার্থক্য আছে, আর সেটাই ঠিক বা ভুল ঠিক করে দেয়। সঠিক বানানটা হলো সমৃদ্ধশালী, মানে দীর্ঘ ইকার দিয়ে। এটা মনে রাখতে হবে। আবার কিছু বানান আছে যেগুলোর কোনো শর্টকাট নিয়ম নেই, এগুলো একটু কষ্ট করে মনেই রাখতে হয়। যেমন আকাঙ্ক্ষা, মুমূর্ষু বা স্বায়ত্তশাসন। এই শব্দগুলো আমরা প্রায় ব্যবহার করি, কিন্তু বানানে ভুল করে ফেলি। তাই এগুলো ভালো করে দেখে নেওয়াটা খুব জরুরি। আচ্ছা, এতক্ষণ যে আমরা শব্দ আর বানান নিয়ে কথা বললাম, এগুলো কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। সব কিছুর পেছনে আছে বিজ্ঞান, ধ্বনির বিজ্ঞান। চলুন এবার বাংলা ভাষার এই সাউন্ড সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করি। শুনলে অবাক হতে হয় যে আমরা যে এত কথা বলি, এত লিখি, তার সব কিছুই দাঁড়িয়ে আছে মাত্র ৪১টা মূল ধ্বনির ওপর। হ্যাঁ, মাত্র ৪১টা সাউন্ড দিয়েই তৈরি আমাদের এই বিশাল বাংলা ভাষা। এই ৪১টা ধ্বনিকে আমরা ৩টে দলে ভাগ করতে পারি। ৩০টা হলো ব্যঞ্জনধ্বনি, ৭টা স্বরধ্বনি, আর বাকি ৪টে খুব ইন্টারেস্টিং, এদের বলে অর্ধস্বর। এরা স্বর আর ব্যঞ্জনের মাঝামাঝি একটা ভূমিকা পালন করে আর ভাষাকে একটা সুন্দর ফ্লো দেয়। আর একটা দারুণ ব্যাপার হলো, আমাদের বর্ণমালায় কিন্তু আমাদের একটা ক্লু দেয়। সেটা হলো মাত্রা, মানে অক্ষরের মাথায় যে দাগটা থাকে। এটা কিন্তু শুধু ডিজাইন নয়, এর একটা কাজ আছে। এই মাত্রা আছে কি নেই বা কতটা আছে তার উপর ভিত্তি করে বর্ণগুলোকে ৩ ভাগে ভাগ করা হয়। দেখুন, ৩২টা বর্ণের মাথায় পুরো মাত্রা আছে, ৮টার মাথায় অর্ধেক, আর 10টার মাথায় কোনো মাত্রাই নেই। এটাই বাংলা লেখার একটা ইউনিক বৈশিষ্ট্য। তো বাক্য আর ধ্বনির জগৎ ঘুরে এলাম আমরা। এবার চলুন শেষ পর্বে, যেখানে আমরা দেখব এই শব্দগুলোর নিজেদের পরিচয়টা কি এবং এরা কত রকমের হতে পারে। কিছু শব্দ আছে যাদের বর্তমান মানেটা তাদের জন্ম ইতিহাসের থেকে একদম আলাদা, যেমন গবেষণা শব্দটা।
এর আসল মানে ছিল গরু খোঁজা। ভাবা যায়, এখন আমরা এটাকে রিসার্চ অর্থে ব্যবহার করি। এই ধরনের শব্দগুলোকেই বলে রূঢ় শব্দ। বাংলা ভাষা কিন্তু খুব মিশুকে, অন্য ভাষার শব্দ নিয়ে নিজের মতো করে নতুন শব্দ বানিয়ে নেয়। যেমন খ্রিস্টাব্দ শব্দটা, এখানে ইংরেজি খ্রিস্টের সাথে মিশেছে সংস্কৃত অব্দ, দুটো আলাদা ভাষা মিলেমিশে একাকার। শব্দের পুনরাবৃত্তিও কিন্তু একরকম হয় না। যখন বলা হয় পথে পথে, তখন একটা শব্দকে দুবার বলে জোর দেয়া হয়। কিন্তু টাপড় টুপড় বা ঝমঝমের মতো শব্দগুলো হলো অনুকরণ। এরা কোনো আওয়াজকে নকল করে তৈরি হয়েছে। এগুলোকে বলে ধ্বন্যাত্মক শব্দ। আর সবশেষে একটা শব্দের পরিচয় কিন্তু নির্ভর করে সে বাক্যে কিভাবে ব্যবহার হচ্ছে তার ওপর। যেমন কুল শব্দটার মানে যখন নদীর পার, তখন কিন্তু এটা কোনো সমষ্টিবাচক বিশেষ্য নয়, অর্থাৎ কনটেক্সটাই আসল। তাহলে পুরো আলোচনাটা শেষে একটা প্রশ্ন মনে আসতেই পারে, ব্যাকরণের এই যে এত নিয়মকানুন, এগুলো কি ভাষাকে বেঁধে ফেলে নাকি আরও সুন্দর করে সাজিয়ে তোলার সুযোগ করে দেয়? এই ভাবনাটা নিয়েই আজকের মতো শেষ করা যাক।